নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। আমাদের দেশে, বিশেষ করে এই বাংলার সাধারণত বেশিরভাগ ছেলে মেয়েদেরই কিশোর ও যুব বয়সে ফুটবল এবং ক্রিকেট খেলতে দেখা যায়। কেউ কেউ ভলিবল কিংবা ব্যাডমিন্টনও খেলে। কাবাডি খেলার প্রচলন একটা সময় ছিল, এখনো কিছুটা আছে, তবে অ্যাথলেটিক্সে এখানকার ছেলেমেয়েদের আকর্ষণটা বরাবরই কম। তবুও যারা একটা সময় এই অ্যাথলেটিক্স নিয়ে নিজস্ব উদ্যোগে চর্চা করেছেন, তাদের মধ্যে অন্যতম হলেন বর্তমানে বর্ধমানের ইছলাবাদের বাসিন্দা পেশায় শিক্ষক অরূপ সাহা। তিনি রেলওয়ে বিদ্যাপীঠে শিক্ষকতা করেন। তার গ্রামের বাড়ি আউশ গ্রামের রামনগরে। সেখানে থাকাকালীনই খেলার মাঠে তার আনাগোনা শুরু হয় কিশোর বয়সে। তবে অ্যাথলেটিক্স তার আকর্ষণ বেশ কিছুটা বয়স জীবনে পেরিয়ে যাবার পর। বর্তমানে তিনি বয়স্কদের অ্যাথলেটিক্স বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। রাজ্যের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতাতে অংশ নিয়ে তিনি ইতিমধ্যেই সাফল্য লাভ করেছেন, পেয়েছেন একাধিক পুরস্কার। এই অ্যাথলেটিক্স কিভাবে তার আশা, ভবিষ্যৎই বা কি এই পরিকল্পনা রয়েছে তার, আগামী প্রজন্মকে এই ক্ষেত্রে একজন শিক্ষক হিসেবে তিনি কি দিয়ে যেতে চান, তার জীবনে এই ক্রীড়া ক্ষেত্রে আর কি প্রত্যাশা রয়েছে, এই সবকিছু নিয়েই আমরা কথা বলেছিলাম অরূপ সাহার সঙ্গে। আমাদের স্ট্রেট কাট নিউজ রুমে বসে কথায় কথায় তিনি তার মনের নানা ইচ্ছার কথা বলতে গিয়ে জানান। আজ আমরা আমাদের নিউজ রুমে পেয়েছি বর্ধমান রেলওয়ে বিদ্যাপীঠের শিক্ষক অরূপ কুমার সাহাকে, যিনি পেশায় শিক্ষকতার পাশাপাশি একজন অ্যাথলেটিক, যার একাধিক পুরস্কার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তিনি অংশ নিয়ে পেয়েছেন। শুধু ভারত নয়, দেশের বাইরেও গেছেন উনি। তার জীবনেরই চলার পথে কিভাবে তিনি এগিয়ে এসছেন সেই কথাগুলো আমরা একটু তার কাছ থেকে জেনে নেব। আপনাকে স্বাগত অরূপবাবু আমাদের এই নিউজ রুমে। নমস্কার। আচ্ছা, আপনার এই খেলাধুলোর বিষয়টা একদম ছোটবেলা থেকে কি শুরু? হ্যাঁ, একদম ছোটবেলা থেকেই শুরু। মানে খেলাটা একটা নেশার পর্যায়ে ছিল, এবং আমার বাড়ির যে সমস্ত দাদা ভাই সবাই কিন্তু আমরা খেলার মাঠেই। বিশেষ করে উৎসাহ পেয়েছিলাম আমার বড়দার নাম অরবিন্দ সাহা। ওনার উৎসাহেই আমার খেলাধুলোর ক্ষেত্রে এত দূর আমি আসতে পেরেছি। এছাড়াও গ্রামের যে সমস্ত দাদারা রয়েছেন তাদেরও উৎসাহ ছিল, তারাও আমাকে গাইড করেছেন অনেক ব্যাপারেই। তবে আমার বড়দার কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। বড়দা আমার আইডল বলতে পারেন খেলাধুলোর জগতে। আপনার বাড়ি কোনখানে ছিল? আমার গ্রামের বাড়ি আউশগ্রাম থানার উত্তর রামনগর। বর্তমানে আমি বর্ধমানেই আছি, 5 নম্বর ইছলাবাদ। খেলাটা কি একদম সেই রামনগরেই শুরু? হ্যাঁ, আমার গ্রামের বাড়ি থেকেই শুরু, গ্রামের স্কুল থেকে। হ্যাঁ, স্কুল জীবন থেকেই শুরু। গ্রামে যে স্কুলের মাঠ, সেই স্কুলের মাঠেই আমার খেলাধুলোর। তখন কি খেলার সাথে যুক্ত ছিলেন? অ্যাকচুয়ালি গ্রামে থাকতে সব রকম খেলাই খেলতাম। ফুটবলের সময় ফুটবল, ভলিবলের সময় ভলিবল। দুটো খেলাই আমার ভালো লাগতো। আমি বেশ ভালোবেসেই খেলেছি ফুটবল এবং ভলিবলটাকে। অ্যাথলেটিক্সও ছিল তখন। তো ওই আঞ্চলিক স্পোর্টস, যুব স্পোর্টস এই সমস্ত ছিল। এছাড়াও স্কুলের যে সমস্ত স্পোর্টসগুলো, সেই লেভেলগুলো পার্টিসিপেট করতাম এবং স্থানও পেয়েছি। তখন থেকে কি জেলা পর্যায়ের কোনো? না, গ্রামে থাকতে এই সুযোগগুলো আমি পাইনি। গ্রামে সেই ধরনের গাইডটা আমি পাইনি। আর এখনও পর্যন্ত আমার কোচ বলে কিছু নেই যে আমি কোনো কোচের আন্ডারে আমি প্র্যাকটিস করি, সেরকম কিন্তু নয়। আমি একেবারে নিজের যেটুকু জানা আছে সেই হিসাবেই আমি এখনও মাঠে প্র্যাকটিস করি। না, খেলাটাকে তাহলে এই অ্যাথলেটিক্সটা কি আপনি কলেজ জীবনে? অ্যাথলেটিক্সটা আমার বর্ধমানে এসে এবিটি এর একটা স্পোর্টস হতো,
সেই এবিটিএস স্পোর্টসে প্রত্যেক বছরই আমি ভালো জায়গায় পেতাম। তখন থেকে অ্যাথলেটিক্সের উপর একটা আলাদা আমার আগ্রহ বাড়ে। পরবর্তী ক্ষেত্রে আমি বেঙ্গল মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হই, যেটা বয়স্কদের নিয়ে একটা ক্রীড়া প্রতিযোগিতা হয় এবং এটা ইন্টারন্যাশনাল পর্যন্তই হয়, ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল। তো প্রথম আমার ডিস্ট্রিক্ট লেভেল হয় বনগাঁতে, তারপরে আস্তে আস্তে চলছে, সেটা হচ্ছে বোধহয় 21 সাল। আর আমাদের যে বেঙ্গল মাস্টার্স অ্যাসোসিয়েশন, এটা 30 বছর থেকে একটা এজ গ্রুপ নিয়ে খেলা হয়। প্রত্যেক 5 বছরের একটা এজ গ্রুপ করা হয়, 30 থেকে 34, 35 থেকে 39, এইভাবে 5 বছর করে নিয়ে একটা এজ গ্রুপ করা হয়। সেই অনুযায়ী অ্যাথলেটিক্সের যাবতীয় যা কিছু ইভেন্ট সব কিন্তু আমাদের এই অ্যাসোসিয়েশনে আছে। হার্ডলস, ট্রিপল জাম্প, রানিং, থ্রোয়িং তো আছেই। অ্যাথলেটিক্সের যা কিছু ইভেন্ট, সমস্ত ইভেন্টই কিন্তু আমাদের এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা অংশগ্রহণ করে থাকি। এই ক্ষেত্রে আপনি কোন দিকটায় সেদিন বেশি আমার শর্ট রান আর লং জাম্প। আমি প্রথম থেকেই পার্টিসিপেট করছি 100, 200 মিটার রেস আর লং জাম্প। এছাড়াও যেখানে সুযোগ পাই, অনেক জায়গায় থাকে না, অনেক অ্যাসোসিয়েশন করে না, রিলে দৌড়। তো রিলে দৌড়টা যেখানে থাকে সেখানে পার্টিসিপেট করি এবং তার পেয়েছি, রেজাল্টও পেয়েছি। যেমন তামিলনাড়ুতে প্রথম 4x100 মিটার রিলে রেস ছিল, সেখানে আমরা গোল্ড মেডেল পাই, মানে ওয়েস্ট বেঙ্গল। ওটা একটা ন্যাশনাল মিট ছিল। বাংলাদেশেও তাই, বাংলাদেশেও সিলভার মেডেল পেয়েছিলাম আমরা 4x100 মিটারে। ইন্টারন্যাশনাল ছিল? হ্যাঁ, ওটাও ইন্টারন্যাশনাল। তো আপনার স্কুল জীবনে যেটা এখন যেটা শিক্ষকতা জীবন, সেইখানে আপনার স্কুলে কি আপনার এই খেলাধুলোর কাজের সাথে আপনি যুক্ত আছেন? অবশ্যই। প্রশিক্ষণ দেওয়া বা? আমি তো স্কুলের ফিজিক্যাল টিচার, কাজেই ছাত্রছাত্রীদের খেলাধুলোর ব্যাপারটা তো আমাকে পুরোটাই দেখতে হয়। একটা সময় গেছে আমি স্কুলে ফুটবল এবং ভলিবলের ক্যাম্প করেছিলাম এবং সেগুলো স্কুলের ছেলেদের নিয়েই দীর্ঘদিন চালিয়েছি এবং তার রেজাল্টও পেয়েছি। এছাড়া আপনার ফুটবলে অনেক ছেলেই ডিস্ট্রিক্ট লেভেল করেছে, স্টেট লেভেল করেছে, অ্যাথলেটিক্সেও করেছে, আপনার ভলিবলেও আছে, হ্যান্ডবলে আছে, মানে সমস্ত ইভেন্টেই কিন্তু কিছু না কিছু ছেলে পার্টিসিপেট করেছে স্টেট লেভেল অবধি। আপনি যে অ্যাথলেটিক হিসেবে, মানে এই আপনি যেটা বললেন যে বয়স্কদের নিয়ে যে প্রতিযোগিতাটা, স্টেট লেভেল অবধি। আপনি যে অ্যাথলেটিক হিসেবে, মানে এই আপনি যেটা বললেন যে বয়স্কদের নিয়ে যে প্রতিযোগিতাটা হয়, সেই জায়গায় আপনি দেখলাম যে 2022 সালে আপনি 3টে গোল্ড পেয়েছেন, এরকম একটা। হ্যাঁ, যেটা দেখলাম। এটা কিসে কিসে পেয়েছিলেন? ওটা 100 মিটার, 200 মিটার আর লং জাম্প। এটা কি ন্যাশনাল হয়েছিল? হ্যাঁ, ওটা একটা ন্যাশনাল ছিল, ছত্তিশগড়ে হয়েছিল ওটা, রায়পুর, ছত্তিশগড়। এই সাফল্য আপনাকে কতটা অনুপ্রাণিত করেছে? অ্যাকচুয়ালি সাফল্য পেলেই তো আরও ইন্টারেস্টটা বেড়ে যায়। তবে ফিজিক্যাল এডুকেশন যেহেতু করা আছে আমার, সেই জন্যে মাঠের প্রতি একটা আলাদা টান আছে বলতে পারেন। মানে মাঠে একবার যাওয়া, মাঠে একটু প্র্যাকটিস করা, এই জিনিসটা এখনো পর্যন্ত ছাড়তে পারিনি। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা এখনো পর্যন্ত মাঠে থাকি, আমি প্র্যাকটিস করি নিজেই। সকালে, প্রতিদিন সকালে? এইটা ঠিক সময়
বলতে পারবো না, সকালেও হয় বিকালেও হয়। কোন মাঠে মানে- করেন প্র্যাকটিস? আমি যে কোনো মাঠ ফাঁকা পাই সেই মাঠেই চলে যাই। ডিবিসির মাঠে যাই, তারপরে আপনার মালির মাঠ যাই, টাউন স্কুলের মাঠেও যাই। বর্তমানে পুলিশ লাইন মাঠটা এখন পারমিশন দিয়েছে, তো কাজেই এখন পুলিশ লাইন মাঠেই আমার এখন প্র্যাকটিসটা করি। আপনার এই অ্যাথলেটিক ব্যাপারটার সাথে আমাদের বিশেষ করে দেখা গেছে যে আমাদের সমাজে ছেলেমেয়েদের যোগসূত্রটা কিন্তু খুব কম। মানে ফুটবল খেলবো, ক্রিকেট খেলবো, ভলিবল, ব্যাডমিন্টন, এগুলোর প্রতি ছেলেমেয়েদের একটা আকর্ষণ লক্ষ্য করা যায়। বিভিন্ন সিজনে এই খেলাগুলো হয়, তারা খেলে। কিন্তু এই অ্যাথলেটিকের ব্যাপারটাতে আপনার আকর্ষণটা এলো কীভাবে? বলতে গেলে প্রথম অ্যাথলেটিক্সে যেখানে অংশগ্রহণ করেছি সেখানে যে সাফল্য পেয়েছি সেটাই আমাকে এগিয়ে নিয়ে গেছে। একটা নেশার মতনই হয়ে গেছে যে অ্যাথলেটিক্সটাকে ধরেই আমি, একটা নেশা বলতে পারেন এটা আমার। এটা কি ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করতে পেরেছেন? না, ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করতে পারা যায়নি। অ্যাকচুয়ালি অ্যাথলেটিক্সটা প্রচণ্ড কি বলবো, একটা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, তো সেখানে প্রচুর পরিশ্রম দিতে হয়, প্রচুর খাটাখাটনি করতে হয়। তো এই ব্যাপারগুলো এখন তো একটু বিকালটা টিউশন নির্ভর হয়ে গেছে। মানে স্কুলের পর যে বিকেলে আমাদের সময় যেটা আমরা বিকালে মাঠে যেতাম, সে মাঠমুখী ছেলেদেরকে খুব একটা দেখতে পাচ্ছি না। তো ফিজিক্যাল এডুকেশন টিচার হিসাবে চেষ্টা করি আমার ছেলেদেরকে নিয়ে আমি যতটা সম্ভব আমি মাঠে কাটাবার। আপনার এই ফিজিক্যাল এডুকেশনের ট্রেনিংটা কি বাণীপুরে নিয়েছিলেন? না, আমার কল্যাণীতে নেওয়া। কল্যাণীতে? 90 সালে কল্যাণী থেকে আমি ফিজিক্যাল এডুকেশন পাস করেছি। তারপরে কর্মসূত্রে যুক্ত হয়েছেন কবে? কর্মসূত্রে 93-তে। তখন থেকে রেলওয়ে বিদ্যাপীঠে? হ্যাঁ, প্রথমেই আমার প্রথম চাকরি জীবন শুরু আমার রেলওয়ে বিদ্যাপীঠে। তবু ধরুন কেউ যদি অ্যাথলেটিক্সে অংশ নিতে মানে এগোতে চায় কোনো ছেলে মেয়ে, সেক্ষেত্রে তার কাছে আপনার কি পরামর্শ? অ্যাকচুয়ালি কোচিং ডিগ্রিটা আমার নেই, মানে যেটাকে বলা হয় এনআইএস করতে হয়, কিন্তু তবুও একটা ছেলে মেয়ে মাঠে প্র্যাকটিস করলে তাকে কিভাবে এগোতে হবে সেটা কিছুটা অভিজ্ঞতা আছে। যেমন তাকে ফ্রি হ্যান্ড কী দেওয়া হবে, কোন ইভেন্টের ওপরে কী স্টেচিং দেওয়া হবে, এই অভিজ্ঞতাটা কিছুটা হলেও আছে। কাজেই সেদিক দিয়ে ছেলে মেয়েদেরকে গাইড করা যেতেই পারে, গাইড না করার কিছু নেই। না, সেটা কি এখানে সম্ভব হয়েছে বর্তমানে? না, বর্ধমানে সেইভাবে আমি কোচিং লাইনে আমি যাইনি। অনেক বর্ধমানের আমার থেকে আরও ভালো ভালো কোচ আছেন। ওই দিকটাতে আমি যাইনি, মানে কোচিং দিয়ে ছেলেদেরকে করবো, ছেলে মেয়েদেরকে পারফরমেন্স উপরে তুলে ধরবো, সেরকম সুযোগটা আসেও নি, আর সেই জিনিসটা আমার মধ্যে নেইও। কারণ বর্ধমানে অনেক ভালো ভালো কোচ আছেন, অ্যাথলেটিক্সেও আছেন, ফুটবলেও আছেন, ভলিবলেও আছেন। আমি একটু নিজেই বর্তমানে আমরা দেখেছি যে সায়ের একটা প্রতিষ্ঠান আছে, কিন্তু সেখানে খুব আশাব্যঞ্জক কিছু কিন্তু পাওয়া যায়নি এখনো পর্যন্ত, আমরা যেটুকু দেখেছি। এমনকি আশপাশে আমাদের যখন খবর করতে গিয়ে আমরা দেখেছি আশপাশে বেশ কিছু অ্যাথলেটিক যারা ওই পার্সোনাল ইভেন্টগুলো যেগুলো আপনি বলছিলেন যে একটু তো ব্যক্তিগতভাবে ইভেন্ট, দলগত ইভেন্ট না, তাদের অনেককেই কলকাতায় চলে যেতে হয়েছে এবং কলকাতায় গিয়ে ট্রেনিং নিতে হয়েছে। এমনকি সাইয়ের কলকাতাতে গিয়ে তারা ট্রেনিং নিচ্ছে, কিন্তু বর্ধমানে সুযোগ পাচ্ছে না। ঠিকই বলেছেন, মানে বর্তমানে সেই ব্যবস্থাটা কার্যকর নয় সঠিকভাবে। তো এই ক্ষেত্রে আপনার কি মনে হয়? আপনি ঠিকই বলেছেন, সঠিক কথাই বলেছেন। প্রথম আমি স্কুল জীবনে এসে
আমি স্কুলের মানে স্কুল লেভেলের যে ভলিবলের টিম হয়, আমি ডিস্ট্রিক্ট টিমটা দেখাশোনা করতাম। কোচ বা ম্যানেজার হিসাবে আমাকে বাইরে যেতে হতো বা সিলেকশনও আমাকে করতে হতো। সেক্ষেত্রে তখন মানে এটা আপনার 95-96 থেকে আমি বলছি, 95-96 থেকে আমি দেখেছিলাম সায়ের ছেলেরা, বেশিরভাগ সায়ের ছেলেরা আপনার হরিজনে পড়তো এবং অরবিন্দ স্টেডিয়ামে তারা প্র্যাকটিস করতো। সেই জন্যে বর্ধমান ডিস্ট্রিক্টের ভলিবল টিম মানে রীতিমতো স্ট্রং টিম হতো। কিন্তু তারপরে আস্তে আস্তে কী যে অসুবিধা আমার জানা নেই, সায়ের ছেলেদের নিয়ে যে টিম, সেটা আস্তে আস্তে হয়, অবক্ষয় হয়। সায়ের ছেলেদের নিয়ে যে টিম, সেটা আস্তে আস্তে হয়, অবক্ষয় হয় এবং সায়ের ছেলেদের সেইভাবে আর পাওয়া যায় না। আর এখন তো তালিতে চলে গেছে, তালিতেই ইনফ্রাস্ট্রাকচার কী সেই বিষয়ে আমারও বিশেষ কিছু জানা নেই, যে ওখানে কী কোচিং হয় বা কোচ কারা আছেন, কোন কোন ডিসিপ্লিন ওখানে আছে, সেটাও আমার জানা নেই। কাজে এই বিষয়ে কোনো মন্তব্য না জেনে করাটার না, তবে একটা সময় ছিল সায়ের ছেলেরা বর্ধমানের ডিস্ট্রিক্ট স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের ভলিবল টিমের মানে দীর্ঘ কয়েক বছর ধরে মানে তারা তাদের পারফরমেন্স দেখিয়ে গেছে এবং সেই সময় আমি অ্যাজ এ টিম ম্যানেজার অথবা কোচ হিসাবে আমি যেতাম এবং দীর্ঘদিন গেছি, এখনও যাই। এখনও আমি জেলা স্কুল লেভেলের ভলিবলটার সঙ্গে যুক্ত, ভলিবলের টিম নিয়ে এখনও আমাকে যেতে হয়, কখনো সিলেক্টর হিসাবেও থাকতে হয়। সম্প্রতি লোকসভা নির্বাচন হয়েছে, নিশ্চয়ই আপনি জানেন, এবং সেখানে আমাদের বর্ধমান থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন কীর্তি আজাদ। তিনি নিজেও একজন ভালো ক্রিকেটার ছিলেন এবং ইন্ডিয়া টিমে 1983 সালে বিশ্বকাপ জয় ওই টিমে প্লেয়ার উনি। উনি জেতার পর প্রথম যে দুটো জায়গায় গিয়েছিলেন, তার মধ্যে একটা তালিত রেলগেটে, ওখানে একটা উড়ালপুল করার ব্যাপারে, আর একটা হচ্ছে সায়ের মাঠে উনি গিয়েছিলেন ওই জায়গাটাকে মানে একটা সঠিক জায়গায় নিয়ে আসার একটা ওনার মনোগত ইচ্ছা রয়েছে, সেটা প্রকাশ করেছেন এবং সেই পদক্ষেপও তিনি নিতে চান। এটাকে কি চোখে দেখছেন? অবশ্যই ভালো চোখে দেখছি। একজন সাংসদ হিসাবে যদি খেলার মাঠগুলোকে যদি, যে বর্ধমানে অনেক ভালো ভালো মাঠ আছে, তো সাংসদ হিসাবে উনি যদি খেলার মানটাকে তুলে ধরতে পারেন, তো সে তার থেকে তো আর ভালো জিনিস হয় না। রাজনীতির জগতে থাকছেন, সব ঠিক আছে, কিন্তু খেলার একটা গ্যাপ রয়ে যাচ্ছে। খেলার মাঠ রয়েছে প্রচুর বর্ধমানে, কিন্তু ঠিক প্রপার ইউজ আমার মনে হয় হচ্ছে না। তো আমি তো চাইবই সাংসদ হিসাবে উনি খেলাধুলার উপরে জোর দেন। আপনি তো শিক্ষকতা পেশার সাথে যুক্ত আছেন। একটা সময় আপনারা যখন ছাত্র ছিলেন তখন একদম গ্রাম বাংলা থেকে প্রতিদিন খেলার মাঠে যাওয়ার যে একটা অভ্যাস, আর আজকের দিনে দাঁড়িয়ে যেটা আপনি নিজেও স্বীকার করলেন যে ছেলেমেয়েরা বেশিরভাগই টিউশনমুখী, ফলে খেলার মাঠে তাদের বিশেষ পাওয়া যাচ্ছে না। এই ক্ষেত্রে কি কি ঘাটতি মনে হয়? মানে এটা গেলে সেই অদ্ভুত রকমের প্রতিযোগিতা যে লেখাপড়া ইঁদুর দৌড়ে নেবে, তারা এই খেলার জগৎটা থেকে সরে যাচ্ছে। খুব শক্ত প্রশ্ন এটা আপনার, মানে এই জায়গাটা সঠিক দিশা দেখানো খুব মুশকিল। তবু আমি যেটুকু মনে করেছি বা আমার যেটুকু মনে হয়েছে, আমাদের সময়ে স্কুল ছুটির পর আমরা দৌড়াতাম মাঠে, মানে কতক্ষণে একবারে স্কুলের ব্যাগ ফেলে, স্কুলের ড্রেস ফেলে মাঠে যাব, এরকম একটা ইচ্ছা। আর এখন কিন্তু সেই জায়গায় আমার মনে হয় স্কুল শেষ হওয়ার পর ছাত্রছাত্রীরা বেশিরভাগ দেখেছি টিউশনি। এই জায়গাটা ভালো চোখে
আমার ভালো মনে হয় না। কারণ যে সময়টা ছাত্রছাত্রীদের খেলার সময়, সেই সময়টা তারা টিউশনি করছে, এবং কাকে দোষ দেবো? গার্জেনদেরকেও দোষ দিতে পারি না, আবার যিনি টিউশনি পড়াচ্ছেন ওনাকেই বা কী বলবো। তবে এটা ঠিক, বিকালের দিকটা ম্যাক্সিমাম ছেলে মেয়ে টিউশনির সঙ্গেই যুক্ত, এবং এতে আস্তে আস্তে মাঠের প্রতি যে আগ্রহ, সেই আগ্রহটা ছেলেমেয়েরা হারাচ্ছে। ছেলেমেয়েকে ডাক্তার করবো, ইঞ্জিনিয়ার করবো, অধ্যাপক করবো, নাহলে কোনো প্রতিযোগিতামূলক ভালো পরীক্ষায় বসে সে একটা বড় কিছু জায়গায় যাবে, কিন্তু খেলা কি সেটা দিতে পারছে না বলে আপনার মনে হয়? যে খেলা খেলে ছেলে পয়সা উপার্জন করবে, এই জায়গাটা তো স্কোপটা, খেলে একটা ছেলেকে প্রতিষ্ঠিত হতে গেলে আমার মনে হয় অনেক ঘাম ঝরাতে হবে। তো সেই জায়গাটায় খামতি একটা রয়েছে। ছেলে মেয়েদের সেই সদিচ্ছা বা অভিভাবক অভিভাবিকা তাদেরও সদিচ্ছা সেরকম ধরনের মনে হয় যে নেই। কারণ খেলাধুলোর জগতে এখন আগে যেটা ছিল, যে খেলাধুলোর প্রত্যেক ডিপার্টমেন্টে একটা করে স্পোর্টস কোটায় চাকরি হতো, এখন বোধহয় সেটা খুব একটা নেই। তো এটাও একটা কারণ। ছেলেরা দেখছে খেলে আমরা কি হবে, আমরা খেলেছি আনন্দে, এখন ছেলেরা খেলছে কিছু একটা, আমি খেলে আমি নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত করব। তবে হচ্ছে না এটাও বলবো না, হচ্ছে ঠিকই। যারা লেগে রয়েছে তারা সফলতা পাচ্ছে, আর যারা এই জিনিসটাকে একেবারে মন থেকে মেনে নিতে পারছে না, তারা তো আস্তে আস্তে সরে পড়ছে। আপনি অ্যাথলেটিক হিসেবে দেখলাম অনেকগুলো জায়গায় গেছেন এবং পুরস্কারও পেয়েছেন, এর মধ্যে কোনটা আপনাকে বেশি সম্মানীয় মনে হয়েছে? মানে কোন জায়গাটায়? অনেকগুলো তো পুরস্কার আপনি পেয়েছেন সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে দেখলাম। প্রথম যেটা ন্যাশনাল করতে যাই আপনার তামিলনাড়ুর কুড্ডালোর বলে, তো কুড্ডালোর স্টেডিয়াম, ওইখানে যে আমার সফলতা সেটা আমার চিরদিন মনে থাকবে। আর একটা ইন্টারন্যাশনাল বাংলাদেশে করেছি, সেটাও আমার চিরদিন মনে থাকবে। সফলতা সব ক্ষেত্রেই ছিল আমার যত কটা ডিসিপ্লিন ছিল, যত কটা ইভেন্ট ছিল, সব ইভেন্টেই টাফ কম্পিটিশানে লড়াই করে কিন্তু আমাকে আমার স্থান নিতে হয়েছে। কারণ ওখানে কুড্ডালোরে আপনার 13টা স্টেট এসেছিল, 13টা স্টেটের প্রতিযোগিনীর সংখ্যা প্রায় 2000 ছিল। তো সেখান থেকে কম্পিটিশন খুব টাফ ছিল। টাফ কম্পিটিশনের মধ্যেও নিজের স্থানটাকে ধরে রাখতে পেরেছিলাম। আর বাংলাদেশেও তাই। বাংলাদেশের যে সমস্ত অ্যাথলেটরা ছিলেন ওদের সঙ্গে আমি আলাদাভাবে কথা বলেছি। ওনাদের প্রত্যেকের আলাদা আলাদা কোচ আছে, তারা সবাই একজন কোচের আন্ডারে ট্রেনিং প্রাপ্ত। তো আমি তো আর কোনো কোচের আন্ডারে ছিলাম না, আমার নিজের যেটুকু অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাকেই মাঠে কাজে লাগাই, এবং সব জায়গাতেই যেখানেই গেছি আমি সফলতা পেয়েছি, মানে খালি হাতে ফিরে আসিনি। শ্রীলঙ্কাতেও তো গিয়েছিলেন আপনি? হ্যাঁ, শ্রীলঙ্কাতেও গেছিলাম। শ্রীলঙ্কাতে সেরকম খুব একটা বলার মতন কিছু নয়, একটাই ইভেন্টেই আমি স্থান অর্জন করেছিলাম। তবে শ্রীলঙ্কার স্ট্যান্ডার্ড দেখলাম অনেক হাই। শ্রীলঙ্কানবাসীরা দেখলাম খেলাধুলায় অনেক, সমস্ত দিক দিয়ে, রানিং, থ্রোয়িং, জাম্পিং, ওরা কিন্তু আমাদের থেকে অনেক বেটার। আপনার বয়সে আপনি এই যে জায়গাটা এখনো ধরে রেখেছেন, এর মাধ্যমে আপনাকে দেখে অনুপ্রাণিত হয়েছে কেউ?
হ্যাঁ, বিশেষ সেটা করে করতে পেরেছি। শিক্ষকদের মধ্যে করতে পারিনি, তবে আমি যে মাঠে প্র্যাকটিস করতে যাই সেই মাঠে আমাকে দেখে অনেককে আমি বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে, একটা সময় ছিল আমি বর্ধমান ডিস্ট্রিক্টের পূর্ব এবং পশ্চিম বর্ধমানের একাই আমি কম্পিটিশন করতাম। তো এখন বর্তমানে আমার সঙ্গে বর্ধমান ডিস্ট্রিক্টের নাই করে প্রায় 20 জন আমরা কম্পিটিশনে যাই, এবং সেটা আমার থ্রুতেই হয়। এই জায়গাটা বলতে পারেন এটা দিক দিয়ে আমি সাকসেস, যে আমাকে দেখে আরও ছেলেরা এসেছে। দুর্গাপুরের বেশ কিছু ছেলে মেয়ে আছে, কাটোয়ার আছে, আমাদের বর্ধমানের কিছু আছে। হ্যাঁ, এই জায়গাটাতে আমাকে দেখে অনেকে অনুপ্রাণিত হয়ে আমার সঙ্গে যোগাযোগ করে আমি তাদেরকে একসঙ্গেই আমরা যাই। তারা কিছু সাফল্য পেয়েছে? অবশ্যই, প্রত্যেকেই যে কেউ রানিং ইভেন্টে থাকে, জাম্পিং ইভেন্টে থাকে, প্রত্যেকেই সফলতা পায়। তবে আমাদের এই বয়স্ক ক্রীড়া প্রতিযোগিতায় 5 বছর করে নিয়ে একটা গ্রুপ করা হয়, তো এজ গ্রুপ। তো সেক্ষেত্রে আমার এখন যেটা একটা অসুবিধা, সেটা হচ্ছে আমাদের এজ গ্রুপটা হচ্ছে 55 থেকে 59। আমি এখন 58+। তো কাজে আমার কম্পিটিশানটা কিন্তু অনেক টাফ হয়, মানে 55-এর যারা, তাদের সঙ্গে আমাকে লড়তে হয়। আমি তো একদম শেষের দিকে, তো যারা নতুন আসে একদম ফ্রেশ 55, 56, তাদের সঙ্গে লড়াটা একটু টাফই হয়। তারা শারীরিকভাবে একটু বেশি সক্ষম। হ্যাঁ, তো হবেই। একটা 3-4 বছরের গ্যাপ, সেই গ্যাপের তো তাদের যে ইন্থু, তাদের যে দক্ষতা, সেইটাতে কিছুটা, তবুও আমি ছাড়িনি। আমি প্র্যাকটিস করে যাই রেগুলার। আর পার্টিসিপেট করতেও আমি ছাড়ি না, পার্টিসিপেট আমি করে যাব যতদিন পারবো, অংশগ্রহণ করব, তাতে স্থান পাবো, না পাবো, আমার মোটো এটা না। আপনার ধরুন যা এজ গ্রুপ বললেন, তাতে আপনি ধরুন সরকারি নিয়ম অনুযায়ী আপনার অবসর নিতে আর বোধহয় খুব বেশি নেই, বছরখানেক। হ্যাঁ, আমার 25শে ডিসেম্বর। হ্যাঁ, তাহলে আপনার এরপরে কি কোনো ইচ্ছা আছে যে আপনার বয়সী বা ছোটদের, যাদেরই হোক, দেরকে একটু কোচ দিয়ে, মানে কোচিং, বিশেষ করে অ্যাথলেটিক জগৎটা তো আমাদের প্রায় ফাঁকাই এখনো, সেই অর্থে ফাঁকা আর কি, যেখানে ফুটবল ক্রিকেটে অনেক ছেলে মেয়েকে তবু এখন পাওয়া যায়। হ্যাঁ, সেরকম সুযোগ আসলে না করার কিছু নেই। সেরকম সুযোগ অবশ্যই আমি গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করব। যেটুকু আমার অভিজ্ঞতা আছে, জানা আছে, আপনার প্রথমেই বললাম যে আমি NIS কোচ নই। কোচ হতে গেলে একটা ডিগ্রি থাকতে হয়। তবুও আমার অভিজ্ঞতায় যদি কারোর কোনো লাভ হয়, আমি সে জায়গায় অবশ্যই আছি। আপনাকে একটা শেষ প্রশ্ন করছি, সেটা হলো, একজন শিক্ষকের কাছে যখন কোনো ছেলে কোনো পরীক্ষায় সাফল্য পায়, তখন বাবা মাকে যেমন প্রণাম করে, শিক্ষককেও প্রণাম করে। শিক্ষক বা বাবা মা বলতে কি বলেন? মানুষ হও। এই মানুষ হওয়ার দৃষ্টিভঙ্গির মধ্যে থাকে, যেটা যে বেশিরভাগ সে যেন জীবনে একটা খুব ভালো চাকরি টাকরি করে প্রতিষ্ঠা পায়। আপনার কি মনে হয় না একজন খেলোয়াড় হিসেবে যে তাকে আশীর্বাদ করি, সে যেন জীবনে একজন বড় খেলোয়াড় হতে পারে? আমি বেসিক্যালি ছেলেদের যেটা বলি, আমি বর্তমান দিনে প্রথম থেকেই বলে আসছি যে স্কুলে আসছো, পড়াশুনো তো আছেই, প্রথমেই আগে আচার আচরণ শেখো, আর যেখানেই যাবে ডিসিপ্লিন মেনটেন করো, তাহলেই তোমার উন্নতি আসবে, সফলতা আসবে। ডিসিপ্লিন, আচার আচরণ, সভ্যতা, ভব্যতা, এগুলো তোমাকে শিখতে হবে, তবেই যে কোনো জিনিসে সফলতা পাবে। এটা আমি কিন্তু ছাত্রছাত্রীদেরকে প্রায়ই বলে থাকি যে পড়াশুনোর সাথে সাথে এগুলোও তোমাকে শিখতে হবে, আর কোনো কাজটাকেই ছোট মনে করবে না। তুমি সফলতা এবছর পেলে না, সামনের বছর পাবে। তোমার কোথায় খামতি,
সেটা তুমি নিজে জাজ করো। সেই খামতি কাটিয়ে উঠতে পারলেই সফলতা নিশ্চয়ই আসবে, সেটা খেলাধুলার ক্ষেত্রে হোক, পড়াশুনোর ক্ষেত্রে হোক, যে কোনো দিক থেকেই হোক। তো আমার বক্তব্য যে আগে মানুষ হও, শৃঙ্খলাবদ্ধ হও, এটা কিন্তু আমি প্রত্যেক ছাত্রছাত্রীকেই বলি। ধন্যবাদ আপনাকে, নমস্কার। নিউজ রুমে আসার জন্য ধন্যবাদ জানাই স্টেট কার্ড নিউজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে। আমি স্টেট কার্ড নিউজের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি।